নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল, হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার রিপন নাথ। পয়লাপুলে নেহেরুর মূর্তি ভেঙে নেওয়া নিয়ে শ্রীভূমি কংগ্রেসের বিক্ষোভ। স্বামীর অবৈধ সম্পর্কের জেরেই খুন হলেন এক সন্তানের জননী সুনাই এলাকায়, অভিযোগ ছোট ভাই ও পিতার। বিধায়ক মিহির কান্তি সোমের কাজের প্রশংসায় পঞ্চমুখ জনগণের দাবি আবারও চাই এই বিধায়ককে। এবার সংবাদ বিস্তারিত। মহিলার অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল রিপন নাথ। হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে গুমরা থানার পুলিশ। জানা গেছে, করিমগঞ্জ জেলায় রাতাবাড়ি এলাকার বাসিন্দা রিপন নাথ হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। অভিযোগ অনুযায়ী সেখান থেকেই সে কাছাড় জেলার গুমরা এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। মহিলাটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত এআই প্রযুক্তির সাহায্যে মহিলার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। এরপর কয়েকদিন ধরে ভিডিওটি দেখিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলে জানায় পুলিশ। মানসিকভাবে ভেঙে পড়ে মহিলাটি গুমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গুমরা থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে হায়দ্রাবাদে অভিযান চালিয়ে রিপন নাথকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গুমরা নিয়ে আসা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও এআই প্রযুক্তি ব্যবহার করে কারো মানহানি করার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অরুণাচল প্রদেশে করতেছো, গুমরা এলাকায় করতেছো? না স্যার। আচ্ছা, তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নিপেন্দ্র নাথ। কোন বাড়ি কোনখানে? ও তো বাড়ি ওখানে, ও তো বেটার বন্ধুর বাজার। উনি আছেন এখনো? না স্যার, মারা গেছেন। আচ্ছা, তোমার তোমার ভাই কয়জন? আমরা 3 ভাই 3 বোন স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি দেখছো না মেয়েটারে, তুমি কেমনে ভালো পাইলে? আমি ফেসবুকে দেখে ভালো পাই। ফেসবুকে দেখলে ভালো পাওয়া হয়ে যায়নি? দেখি পরে বাইকনা মেয়েটার চিনা চিনি কয় আমি চিনি, আমাদের নাম্বার দিয়ে আমি কথা কই। আমার খুব ভালো লাগছে তাই। কি করছিলে মেয়েটার ফটো ভিডিও নিয়ে? মানে এই আইডিয়া ফটো বানাইছিলাম স্যার। মানে স্যার কিছু করছিলাম না, এআই দিয়া মেয়েটার ফটো বানাইছো, এআই দিয়া তুমি এবং ওই মেয়েটার ফটো বানাইছো, ফুল একটা দিছো, এরকম এআই দিয়া বানাইছো না? আচ্ছা, মেয়েটার যে বইন আছে এই বইনটারও ফটো দিছো এবং বইনটা তো আমি ওই মেয়েটার আমার দিয়ে ছবি নেট বানাইছি। মেয়েটার আমার ছবি দিয়ে বানাইছি। আমার মোবাইলও আছে বাইরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বাসে চাইলে মানে ভালো পাসবো তাই। তুমি মেয়ের নাম্বার কই থেকে পাইছো? মেন নাম্বার আমার বাইক নিয়ে একটা দিতে নিয়েছি। তোমার ভাইগনার নাম কি? জন্টুনাথ। জন্টুনাথ কোনখানের মানুষ? রায়পুর। রায়পুর কোনখানো? নিবিয়া রায়পুর। নিবিয়া রায়পুর। জন্টুনাথে এই মেন নাম্বার কেমনে পাইলো? তারা আইছিল। তারা কই আইছিল? এইখানে গুমরাতে আইছিল? হ্যাঁ, তারা বাড়ি আইছিল স্যার। তার বাড়ি, মেয়ের বাড়ি আইছিল না গ্রামে আইছিল? না না, মেয়ের বাড়িতে আইছিল। জন্টুনাথ। ওদিকে তাকাও, ওদিকে। তো ওই নাম্বারগুলো পাইয়া তুমি এই নাম্বারগুলো দিয়ে এরকম করো? না স্যার, আমার খুব ভালো লাগছে স্যার। তাহলে স্যার আমি কইছি যদি ভালো লাগে তাহলে কথা। পয়লাপুরে নেহেরুর মূর্তি ভেঙে নেওয়া নিয়ে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ। এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন। আপনারা জানেন, কাছাড় জেলার লক্ষ্মীপুরে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী, আধুনিক ভারতের রূপকার, বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। ওনার পণ্ডিত জওহরলাল নেহেরুজির মূর্তি বসানো ছিল। সেই মূর্তিটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা যখন জানতে পারলাম সাথে সাথে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি
আমাদের আজকের এই ধর্ণা কার্যসূচি হচ্ছে অতি সত্বর দুষ্কৃতীদের ধরতে হবে। আপনারা জানেন যে আমাদের মন্ত্রী কৌশিক রায়জির লক্ষ্মীপুরে এই অবমাননা কাণ্ড আজকে বাংলাদেশকেও হার মানিয়েছে। ইউনিস থাকা অবস্থায় যেভাবে মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছিল, যেভাবে মুজিবুর রহমানের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, ঠিক সেইভাবে ভারতবর্ষের বরাক ভ্যালির লক্ষ্মীপুরে কৌশিক রায় মন্ত্রী উনার বাড়িতে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এই দেশে আমার থেকে লাভ কি? যে দেশের উপকার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উনার মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আজ পর্যন্ত 2-3 দিন হয়ে গেছে, আজকে পর্যন্ত দুষ্কৃতিকারীদের ধরতে পারেনি পুলিশ। আজকে কেন সেটা? যার জন্য নেহরুজি 70 বছর আগে বলেছিলেন যে কোনো এক গাওয়ার ভারতের মস্তদে বসবে এবং ভারতকে ছাড়কার করে দেবে, ধর্মের নামে বিভক্ত করবে, জাতির নামে বিভক্ত করবে। আজকে সেটা প্রমাণ আমরা পাচ্ছি। তাই বন্ধুগণ, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত দুষ্কৃতিকারীদের ধরা হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহাশয়ের নির্দেশে সমগ্র আসামের প্রতিটি জেলায় এভাবে ধর্ণা কার্যসূচি হবে। আজকে নেহরুর ভেঙেছে, অন্যদিন অন্য কিছু ভাঙবে, কিন্তু আমরা কংগ্রেস ঘরে বসে থাকবো না, আমরা প্রতিবাদ করব। যদি অতি সত্বর মধ্যে দুষ্কৃতিকারীদের না ধরে তাহলে আমরা লক্ষ্মীপুরে করিমগঞ্জ জেলা কংগ্রেস আমরা লক্ষ্মীপুরে যাব, সেখানে গিয়ে আমরা ধর্ণা দেব। আজকে লক্ষ্মীপুরে মূর্তি বৃহস্পতিবার সাত সকালে এক মর্মান্তিক ও শোকাবহ ঘটনা ঘটে গেল কাছাড় জেলার সোনাই থানা এলাকার নগদির গ্রাম চাঁদপুর জিপির বেড়াবাগ 3য় খণ্ড গ্রামে এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গৃহবধূর বাপের বাড়ির লোকের দাবি খুন করা হয়েছে তাদের একমাত্র মেয়েকে। বছর কয়েক আগে আমরা ঘাটের গঙ্গানগর এলাকার বাসিন্দা অনুকূল চন্দের একমাত্র মেয়ে সুমা চন্দের বিয়ে হয় বেড়াবাগ 3য় খণ্ডের বাসিন্দা রাজু শীলের সাথে। রাজু ও সুমার এক পুত্র সন্তান রয়েছে। মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলতে থাকলেও ভদ্রতার কারণে দরিদ্র ও শিক্ষিত পরিবারের এসব বিবাদ লোকসম্মুখে আসত না। তারা আত্মসম্মান বজায় রেখে বাঁচতে চেয়েছিলেন। তবুও পারিবারিক কুন্দল সর্বদাই লেগে থাকত, যার জেরেই সুমাচন্দ্রের মৃত্যু ঘটেছে বলে দাবি করেছেন সুমার পিতা অনুকূল চন্দ্র ও ছোট ভাই অর্পণ চন্দ্র। অনুকূল চন্দ্র সরাসরি অভিযোগ করে বলেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। অপরদিকে ছোট ভাই অর্পণ চন্দ্র জানিয়েছেন তার জামাইবাবুর সাথে অপর এক মহিলার সাথে সম্পর্ক রয়েছে। ওই মহিলা একই বাড়িতে রয়েছেন, তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া চলতে থাকলেও বাইরের কেউ জানতো না। বৃহস্পতিবার সাত সকালে সুমার স্বামীর পাশের বাড়ির লোকজন সুমার বাপের বাড়ির লোকজনদের ফোন কলে শীঘ্রই বেড়াবাকে সুমার বাড়িতে আসার কথা বলেন। সুমার বাপের বাড়ির লোকজন এত শীঘ্রতার বিষয়ে জানতে চাইলে কোনো জবাব পাননি। সুমার পিতামাতা ভাই বোন সবাই তড়িঘড়ি ছুটে আসেন বেড়াবাকে সুমার বাড়িতে। সেখানে এসেই তারা দেখতে পান সুমার নিথর দেহ পড়ে রয়েছে ঘরের সদর দরজার ভেতরে। খবর দেওয়া হয় সোনাই পুলিশে। সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে সোনাই সার্কুল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের সাথে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের জন্য মারিয়া তানিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করে মরদেহের মরণোত্তর পরীক্ষার জন্য পুলিশ মারফতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু না বললেও সাংবাদিকদের সাথে কথোপকথনে দু একটি কথার মাধ্যমে সন্দেহজনক কিছু রয়েছে বলে বুঝিয়ে দিয়েছেন। এবার দেখা যাক সুমার স্বামী রাজু শীলের বক্তব্য সহ অভিযোগকারী সুমার পিতা অনুকূল চন্দ্র ও ছোট ভাই অর্পণ চন্দ্র কী বলছেন। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। কইছেন ইমার্জেন্সি আসার লাগে কে কইছেন ও লাগা গরর মানে লাগা কুটার তার ঠাই জাল আমার মেয়ের জালে কইছেন। তো
তো আমি কইছি যে কিতা হয়েছে ব্যাপারটা কো না, বলে না আইলে দেখবা। আসিয়াও তো আমরা 2-3 জন আইলাম, আমিও আইলাম, আমার ছেলেও আইছে, হ্যাঁ মেয়ের মাও আইছে। আইয়া তো দেখে দরজার মুঠি ফালাই লম্বা করে ফালাইয়া রাখা, হ্যাঁ ফালাইয়া রাখার পরেও তো আমরা আর এখন ঠান্ডা গোটায় আমরা আর এটা খেয়াল নাই। আগেটা থাকি দেখলাম যে কোনো একটা স্পট গলার মধ্যে, তো এটা তো সার তারাই যে পাইছো, আর তো কিছু ইয়ে করতে পারি না। কিন্তু আমার কথা হইলো তারাও তো আমারে ফোন করে কইতা নাই, যে কোনো ব্যাপার হোক আমারে তো তারা গার্জেনকে কইতো না ফোন করি। আপনার জামাই বেটা কইছে না? সেও কইছে না, আমি কইছি জামাই বেটারে দেও না, জামাই বেটায় মাতিতে পারতা না, এখন দেও। আমি যেমন কই কিতা বিপদ ঘটিল রে বা, কইয়া তো মুখও দেওয়া নাই, কিছু নাই, এটা বুড় বেলা, হ্যাঁ। আর সকালে রাত্রে 10টা পর্যন্ত মেলগে আলাপ হয়েছে, পালাপালি কোনো জনে। আপনারা কোনো সন্দেহ কোনো কিছু আসেনি? সন্দেহ আগের আছে, আগে ঝগড়া করছেন তারা। বর্তমানে কোনো সন্দেহ আসেনি? না, বর্তমানের এই 2-1 দিনের কিছু নাই, কিন্তু আগে তারা ঝগড়া করছে। তারা ফোন করছে না, আমার বইনের জামাইও ফোন করছে না, মামিমা আসুন তাইনও ফোন করছেন না, করছেন তারা লাগা ঘর ওই যে তান বাইর বইয়ে ফোন করছে, করি তোমরা ইমার্জেন্সি আহ, তোমরা বইনের শরীর খারাপ। তো আমরা ভাবছি ওই তো পারে কিছু করছে, শরীরেও আছে না অসুবিধা। ওর আইয়া দেখি যে দরজার মুঠোর মধ্যে পাও একদিকে হাত একদিকে এরকম চিত্রাইয়া ফেলা, মুখে দিয়া তাজা তাজা রক্ত বাইর, নাকের দিকে তাই তাজা তাজা রক্ত বাইর। এরপরে ওখানে দেখি স্পট আছে, গোলারি কেন একটা স্পট। তো এটা মধ্যে মধ্যে ঝগড়াঝাটি হইতো, বইনি আমার ছোটো ভাই কইতো যে এটা মানে এটা কেলেঙ্কারি, তার বাইর বউ আছে, কেলেঙ্কারি তার বাইর বউ আছে, সম্পর্ক আছে তার বাইর বোনের লগে কিছু অবৈধ সম্পর্ক টুটলি হইতো বোধ হয়। ও তো সকালে আইয়া ভাইতি বইনের নাকে দিয়ে তাজা তাজা রক্ত বাইর। আমি সারার কাছে অনুরোধ করি হই আর আমার বইন কিরকম এটা আমি মানে এটা শাস্তি হইতে লাগবো। গলা যেটা জখম যে এটা রশির জখম না, না এটা রশির দাগ না, এটা কিছু বাড়ি মারছে ইয়া। রশির দাগ হইলে তো সব দিকে রইতো না, খালি এক দিকে স্পট আর ওরা তরিকানো স্পট আর নাকে দিকে তাজা তাজা রক্ত বাইর রাইয়া। তারপরে আমরা বাই দেখি একটু মানে সেন্সেস হয়ে গেছে যে কিতা, তারা ফোন করে কইলা কিতা, রাইয়া দেখলাম কিতা যখন আজকে যখন সকালে 6টার সময় এখানে আমার নদীগ্রাম শামপুর জিপির আমার বেড়াবাগ পার্ট 3, যেটা আমার নিজের ওয়ার্ড, এটা আমার নিজের ওয়ার্ড, আমার গ্রাম, আমাদের ওয়ার্ড মেম্বার আমার মানে যেটা আমার বিনোদন সিং আমার ঘরে গেছেন, ঘরে গিয়া জানাইছেন যে আমার আপনি জলদি আইন, একটা ওলা একটা মানুষ ফাঁসি লাগে মারা গেছে। তো আমি বললাম সে রঞ্জিত নাথর ছেলে রাজু শিলর ছেলের বউ। আমি বললাম ঠিক আছে আচ্ছা আই, তো আমরা আই গেলাম, আগে দেখলাম যে আমি এইখানে ম্যাটার মানে রাখা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি পুলিশ যেটা আমার নিয়ম, আমি তো আমার ভিডিও করে লিয়ে আমার মেম্বারটা লিয়ে গেছি, দেখি আমি ইনফরমেশন করছি স্যার এনেকুৱা হৈছে। আচ্ছা ঠিক আছে হ'ব, মই মানে মানুহ পঠাই দিছোঁ। এরপরে স্যার আইসেন, আবার পরে স্যার স্টাফ পুরা আইসেন, আবার পরে এখন দেখা যায় তারা ইয়ে দেখছেন, দেখিয়া এখানে আমরা যে লোকাল ম্যাজিস্ট্রেট আমার মানে মারিয়াতে তামিম ম্যাম মানে ইনফর্ম করা হয়েছে, তাই এখন আইসেন, আইয়া আমরা সব মিলিয়া আমরা নদীগ্রাম শামপুর জিপির আমরা পঞ্চায়েত বটিও আসলো এবং সোনাই থানার সব স্টাফ আসলা এবং মারিয়া তামিম ম্যাডাম আমরা সার্কেল অফিসার ম্যাজিস্ট্রেট তান আমরা সহযোগিতা করিয়া মানে আমরা এখন তুলিয়া দিছি। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। নির্বাচনের ঘণ্টা বাজেনি, তবে উদারবন্দে বলা যায় নির্বাচনের রণডঙ্কা বেজে গেছে। এদিকে চলছে বিধায়ক
মিহিরকান্তি সোমের শিলান্যাস উদ্বোধন। বিধায়ক সমর্থকরা অনেকেই আশাবাদী বিধায়ক ফের একবার দলীয় টিকিট পাচ্ছেন। এ সম্পর্কে ভোটারদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। মিহিরকান্তি সোমের কাজকর্মে আপনি সন্তুষ্ট কি? তো এবার কাকে চাচ্ছেন? আমার তো মনিমিয়া তালুকদার। আচ্ছা, তো আপনারা এদিকে যে কাজ হইছে, হ্যাঁ, আপনারা কিতা মনে করেন এবারের কাজে সন্তুষ্ট নেই আপনারা? আমরা তো ভালো হয়েছে, তো আপনারা কারে চাইন এবার? আমরা তো আগে যে আসলে কাঞ্জে উঠতে চাইলাম মিহিরকান্তি সোম নেই, আপনি কইন? আমরা তো মিহিরকান্তি সোম আগে যেরকম বালা পাইছি এরকম এখনও বালা পাইলাম। আরেকজনকে পেয়েছি, আপনার নাম? আমার নাম ময়নাল হোসেন লস্কর। আপনি কি এই এলাকার ভোটার? আমি পানগ্রাম জিপির ভোটার। আচ্ছা, তো আপনার অভিমত কি মিহিরকান্তি সোম সম্পর্কে? আমি নিহার কান্তি রায়, নর্থ ইস্ট নিউজ থেকে আপনাকে। মিহিরকান্তি সোম আমাদের দুবারের বিধায়ক, উনি কাজ করেছেন যথেষ্ট, যেটা বলার মতো না। দীর্ঘ 70 বছরে যা হয়নি উদারবন্দে সেই কাজগুলো হয়েছে। যেমন এই মধুরার রাস্তা, আমার বরসিংহা চা বাগানে যাওয়ার রাস্তা, এবং ইলেকট্রিফাই, জল জীবন মিশনের অনেকগুলো কাজ, আরও বহুত কাজ রয়েছে, সব নাম তো বলতে পারছি না। ঠিক এবং আছে, ভারতীয় জনতা পার্টিও যা কাজ করেছেন তা বলার মতো নয়। তো মিহিরকান্তি সোমকে আবার চাইছেন? মিহিরকান্তি সোম যদি আবার আমার উদারবন্দের বিধায়ক হিসাবে হন তাহলে খুবই ভালো। এমএলএর কাজকর্মে তোমরা সন্তুষ্ট নেই? আমরা মিহিরকান্তি সোমের কাজ করিয়া গেছে, কিছু কিছু জায়গা জায়গা ছোড়া রয়ে গেছে, তো এই তো করবো কইছে, এখন চলের কাজ। আচ্ছা, তো তোমরা তারে সমর্থন করো নি? দীর্ঘ 22 বছর পর অবশেষে বিচার পেল শিলচরের বহুল আলোচিত মুন্না মজুমদার হত্যাকাণ্ড। কাছাড়ের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক ফার্স্ট ট্র্যাক কোর্ট বঙ্কিম শর্মার আদালত বুধবার এই মামলার রায় ঘোষণা করে ধনরাজ সুরানা, রিঙ্কু দেব ওরফে মধুসূদন এবং রতন দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। জানা গেছে 2004 সালের 5 নভেম্বর শিলচরের শিবকলোনি এলাকার বাসিন্দা যুবক মুন্না মজুমদারের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয়। ঘটনার পরপরই মুন্নার পরিবার হত্যার অভিযোগ তুলে এই ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসন কারফিউ জারি করতে বাধ্য হয়। বিভিন্ন সংগঠনও আন্দোলনে নামে। ধনরাজ সুরানা শিলচরের জানিগঞ্জ এলাকার বাসিন্দা এবং সুরানা টেক্সটাইলস নামে একটি বস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। রিঙ্কু দেব ও রতন দেবনাথ ওই প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। নিহত মুন্না মজুমদারও একই প্রতিষ্ঠানে কাজ করতেন। মুন্নার বোন রত্না মজুমদার সদর থানায় ধনরাজ, রিঙ্কু ও রতনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী 5 নভেম্বর রাতে প্রতিষ্ঠানের কর্মী রিঙ্কু তাদের বাড়িতে গিয়ে জানায় মুন্না গুরুতর অসুস্থ এবং তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে ধনরাজ, রিঙ্কু ও রতন তাদের জানান মুন্নার চিকিৎসা চলছে এবং তাদের বাড়ি ফিরে যেতে বলেন। তবে পরে সন্দেহ হওয়ায় পুনরায় হাসপাতালে গেলে অভিযুক্তরা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে হাসপাতালের বারান্দায় মুন্নার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন ছিল। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন। মুন্না মজুমদারের ছোট বোন রত্না মজুমদার। আমার ভাই 2004 5 নভেম্বর ঘটনাটা ঘটছে। ঘটনাটা প্রথম আমার তখন ধরুন গড়িয়াহাটা ধরুন 9টা 9:30 হইব। আমি আমার বড় বোন গড়েই আসছিলাম, আমার মাও তখন ছিল। এখন তো আমার মা নাই। 2013 সালে মা সুখের মারা গেছে। আমার একজন তার ধনরাজ সুরানা স্টাফ একজন আইছে, আয়া কয় যে তোমার ভাই মাথা ঘুরাই পড়ে গেছে, তোমরা মেডিকেল যাইতে লাগবো। তখন আমরা কইছি যে কিতা হইলো ঘটনাটা, মাথা ঘুরা কেন? বলে হ্যাঁ তো সুস্থ, হ্যাঁ তো 2 দিন আগে কথা হইছে, সেইখানে থাকতো। ওই যে ধনরাজ সুরানার এখানে যে থাকতো
তো সেইখানে থাকিয়া কাজ করতো আর আমরা কইছি যে হের কিতা হইলো হঠাৎ করিয়া এখন না আপনারা গেলে বুঝতে পারবা। এখন আমরা গেছি পরে দণ্ডা সুরানা কইছে যে তোমরা থাকতে লাগতো না, তোমরা যাও গিয়া, আমরা কালকে সকালবেলা হেরে লইয়া যাই। কইছে না দিদি, আমার দিদিও কইছে তো একটু তারা দেখাইন তে হে কীরকম আছে আসো বিষয়। না না হে বালা আছে, তোমরা যাও গিয়া, স্যালাইন চলে তোমরা তখন ডাক্তারে দেখতে দিত না। তখন আমরা কই, তখন আমার দিদি জোর করছে না আমরা হেরে না দিকে আর দিতাম না, পরের দিকে কইছে না না তোমরা যেতে লাগবো, ডাক্তার তোমরা দেখতে দিত না। ঘরে আইছি, আমার তো ভাইয়ে এখান থেকে খবর দিছে হে বলে বিষ খাইয়ে বলে মারা গেছে। তারপরে দিকে খবর পাইলাম যে হে বলে 8টা সাড়ে 8টার সময় টাকা দিয়া গেছে। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম এই বাড়ির ছেলে একটা শ্রীমা বস্তা লয়ে তখন খাস করতো, হের কাছে টাকা দিয়া গেছে। আর ছেলেরা সব গেছে মেডিকেল, গেছে পরে তারা দেখতে দেন না, তারা না এ বালা আছে সুস্থ আছে, না আমরা দেখাই, তারা বইনটা দেখাই দিয়েছে আমরা দেখাই। তারপরে দিয়ে কইছে কী হয়েছে কিতা, কয় না হে সুইসাইড করছে, হে বিষ খাইয়া সুইসাইড করছে। তারপরে একটা কয় বিষ খাইয়া সুইসাইড করছে, একটা হয় কেরোসিন খাইছে, একটা হয় মাথা ঘুরাই পড়ে গেছে। কেউর কথার কোনো মিল নাই। যখন এই কথা যখন তদন্ত চলে তার সবে না এটা তো ওইতে পারে না, একজনে হয় কেরোসিন খাইছে, একজন হয় বিষ খাইছে, এটা তো কোনো ওইটো না, নিশ্চয় কিছু আছে। এই কথা শোনার লগে যতজন আছে তারা দোকানে যে আইসে মালিকুলিকা আছে, আরও তারার একদম গাড়ি উড়ি ভর্তি, এটা সবটি গাড়ি উড়িয়ে বাকছে। যখন আমরা ছেলেরা যখন দেখি যে বডি যখন দেখি আইছে, কইছে বডির মধ্যে সম্পূর্ণ শরীরে স্যুট আছে, জুড়ে মানে এমনভাবে বাড়ি দিছে ব্রেইন হ্যামরেজ হয়েছে ডাক্তারে তখন কইছে। কিন্তু পরে রিপোর্ট বদলাইছে যে হে বলে বিষ খাইয়া মারা হয়েছে। ওটা তখন কেস দিছিলাম সদর থানা দিছিলাম, দণ্ডা সুরানা, রতন দেবনাথ, রিঙ্কু দেব। আজকে কইছে কোর্টে রায় রয়েছে যে দণ্ডা সুরানা তারা শাস্তি হয়েছে। কোর্টে এইটাই আমি কইটা মশত কোটি প্রণাম স্যার আপনার আদালতের কাছে, মাননীয় আদালতের কাছে যে আমার বাইরে ন্যায় বিচার দিয়েছেন। 22 বছর হয়ে গেছে, 2004-এর ঘটনা, আর আজকে এলো 2022 বছর। শিলচর রামকৃষ্ণ মিশন ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার পরিচালকদের উদ্যোগে ও উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির ব্যবস্থাপনায় সমিতির আশ্রমে এক সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সেবা কাজের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের গুণাতীতানন্দজি মহারাজ। সঙ্গে ছিলেন সমিতির বর্তমান সভাপতি দেবতোষ সেন, সম্পাদক কিশোর ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী সহ অন্যান্যরা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু স্ত্রীরোগ বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসা পরিষেবা দেন, সেই সঙ্গে সবাইকে ঔষধ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার অনির্বাণ দে, কনকদীপ শর্মা, বর্ণিকা নাথ, দীপজয় দাস, রক্তিম দাস, সুব্রত কুমার নন্দী ও বিজয় লক্ষ্মী দাস। প্রায় 150 রোগী ওই দিন চিকিৎসা পরিষেবা পান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহারকান্তি রায়কে দেওয়া সাক্ষাৎকারে শিবিরের উদ্দেশ্যে বিস্তারিতভাবে তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য। নর্থ ইস্ট নিউজের সাংবাদিক নিহারকান্তি রায়ের প্রতিবেদন। নমস্কার। জীবে প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর, সেই কথাটি মাথায় রেখে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতি উদারবন অনেক দিনের আমাদের একটা স্বপ্ন ছিল, মানুষের বিভিন্নভাবে মানুষের সেবা আমরা করে যাচ্ছি। তো যেটা আজকে আমরা স্বাস্থ্য সেবার মধ্য দিয়ে শিলচর শ্রী শ্রী শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের তরফ থেকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা আজকে স্বামীজির আদর্শ মাথায় নিয়ে আমরা শিবজ্ঞানে জীবসেবা করতে যাচ্ছি, এবং আমরা যারা এখানে এসেছেন রোগী হিসাবে ওদেরকে শিবরূপে আমরা ঠিক সেটা মানে পুজো করছি আমরা। তো সেইটা মাথায় রেখে আজকে আমরা ওদের সেবা করছি, এবং আমরা চাচ্ছি সেটা আমরা কন্টিনিউ আমরা করে যাতে প্রত্যেক মাসে আমাদের সেই সেবা কাজ আমরা চালিয়ে যেতে পারি। উদ্দেশ্যটা আমাদের যেমন যোগের কথা আছে, স্বামীজি যেমন বলছেন আমাদের কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ যেমন বলছেন, যে কোনো একটা যোগ মাধ্যমে আমাদের যে লক্ষ্য মানে সাধন, তো সবটাই তো সাধন, সেই সাধনটা কি যে আমাদের সেই জ্ঞান লাভ, আমাদের সেই জ্ঞান লাভ, যে জ্ঞান লাভে আমাদের পরম কল্যাণ আমাদের হবে, এবং আমাদের সেই
আত্মান্তিক দুঃখের নিবৃত্তি, আমাদের শান্তি, এই যে শান্তির মধ্যে আছে বৈদিক, হ্যাঁ, যে শান্তি শান্তি শান্তি, আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক শান্তি, আমাদের প্রত্যেকটা জীবের এই তিনটা আমাদের দুঃখ আছে। তা আমাদের সেই জ্ঞান লাভ বলে করে আমাদের সেই তীব্র দুঃখ হাত থেকে যে পরিত্রাণ, যে আত্মান্তিক দুঃখের নিবৃত্তি আমরা এভাবে পেতে পারি। তা যে কোনো সে একটা যোগের মাধ্যমে হোক, সে দুটো যোগ হোক, যার যেমন নিষ্কাম কর্ম করে হোক, পূজা অর্চনা করে হোক, হ্যাঁ, তার ধ্যান করে হোক, একের অধিক যে কোনো উপায়ে আমাদের হচ্ছে এই সেবা যোগ, তার মধ্যে একটা এই করার মাধ্যমে আমাদের যে চিত্ত শুদ্ধি, আমাদের যদি একটা ঘোলা জলের মধ্যে যে একটা গ্লাসের মধ্যে ঘোলা জলের মধ্যে যে একটা কয়েন থাকে, তা আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো না। তা আমাদের সেই ঘোলা জলের মধ্যে ফুটকি যদি দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কি আমরা সেই জলটা পরিষ্কার হয়ে গেল, তখন আমরা দেখতে পাবো। তা আমাদের যে আত্মশুদ্ধি, এই হচ্ছে একটা মাধ্যম, মানে এগুলোর মাধ্যমে আমরা এই যে কোনো যোগের যে কোনো সাধন পথের মাধ্যম আমাদের লাভ করছে, উপায় হচ্ছে চিত্তশুদ্ধি। আমরা যা কিছু করছি আমার নিজের চিত্তশুদ্ধির মাধ্যমে আমাদের সেই জ্ঞান লাভ, হ্যাঁ, এটাই। তা আজকে যে আমাদের যে স্বামীজি বলছেন যে শিবজ্ঞানে জীব সেবা, তার মানে কি আমরা প্রতিটি জীব ঈশ্বর, কিন্তু আমাদের যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমরা হচ্ছে সবাই ঈশ্বর, কিন্তু আমাদের সেই অনুভব, সেই রিয়েলাইজেশনটা আমাদের হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের জন্মান্তরের আমাদের যে শুভ অশুভ সংস্কারের পূর্তি, যেমন একটা সূর্য যেমন মেঘে ঢাকা থাকলে সূর্য দেখতে পায় না, আর আমাদের হচ্ছে সেই আত্মা, মানে সেই হচ্ছে আমাদের জ্ঞান, হ্যাঁ, দীপ্যমান জ্ঞান, হ্যাঁ, তা সেটা আমাদের ঢেকে রয়েছে, অজ্ঞানতার অন্ধকার ঢেকে রয়েছে। এইগুলো এই আমরা যে কোনো সাধন, এই যে কোনো যোগের মাধ্যমে, এই যে সেবা যোগ, তার মধ্যে একটা নিষ্কাম কর্মযোগ, হ্যাঁ, সেবা করে হোক, হ্যাঁ, সে জ্ঞানের পূজা অর্চনা করে হোক, তার যে কোনোভাবেই আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি আমাদের চিত্তশুদ্ধির মাধ্যমে আমাদের সেই জ্ঞান লাভ করা, হ্যাঁ, এতে অপরের মঙ্গল হলো, নিজেরও মঙ্গল হলো, সে আপন মোক্ষসাধন জহিত সব বলছেন না। তা আগেকার দিনে বলছে যে সাধুরা নিজের মুক্তির জন্য তারা পাহাড় পর্বতে জঙ্গলে ধ্যান করতেন, হিমালয়ে পাহাড় পর্বত জঙ্গলে ধ্যান করতেন, কিন্তু ঠাকুর এসে কি বলছেন? সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল, হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার রিপন নাথ। পয়লাপুলে নেহেরুর মূর্তি ভেঙে নেওয়া নিয়ে শ্রীভূমি কংগ্রেসের বিক্ষোভ। স্বামীর অবৈধ সম্পর্কের জেরেই খুন হলেন এক সন্তানের জননী সুনাই এলাকায়, অভিযোগ ছোট ভাই ও পিতার। বিধায়ক মিহিরকান্তি সোমের কাজের প্রশংসায় পঞ্চমুখ জনগণের দাবি আবারও চাই এই বিধায়ককে। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।